This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আর দিল্লির মসনদে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আবার ঠিক আগে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ঠিক যে জায়গায় শেষ করে দিয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকেই করছে শুরু। কিন্তু রেজাল্ট অর্থাৎ ৭০ আসন বিশিষ্ট দিল্লির ফলাফল অপরিবর্তিত, ঠিক যেমনটা জানিয়েছিলেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ তেমনটাই আমিও জানাচ্ছি। ৪৫ এবং ২৫ কোনো জায়গায় কিন্তু কোনো হেরফের হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। যে ট্রেন্ড তাতে কিন্তু এটা পরিষ্কার যে বুথ ফেরত সমীক্ষা এবারে যা জানানো হয়েছিল সবসময় যে তা মিলেছে অতীতে তা কিন্তু নয়। কোনো কোনো সময় মিলেওছে, কোনো কোনো সময় মেলেনি। ম্যাসিভ মেলেনি হরিয়ানাতে, ম্যাসিভ মেলেনি গত লোকসভা নির্বাচনে। হ্যাঁ, তবে গত লোকসভা নির্বাচনে ৪০০ পার করে দেবে বলেছিল, সেই জায়গাটা হয়নি, কিন্তু বিজেপি ক্ষমতায় এসছে। কিন্তু এবারে যে ইঙ্গিত ছিল যে বিজেপি ক্ষমতায় আসবে এবং হ্যাট্রিক হবে না কেজরির, সেটাই কিন্তু হয়েছে। কোন কোন জায়গায় হয়েছে আমরা সেইগুলো নিয়ে অবশ্যই আলোচনায় থাকবো। তবে তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আজ সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে ভোট গণনা শুরু হয় এবং প্রথম থেকেই কিন্তু অপরকে অর্থাৎ ঝাড়ুকে টপকে এগিয়ে গিয়েছিল পদ্মসেবের সেই গেরুয়া ঝড় অব্যাহত। গেরুয়া ঝড় বলা যেতে পারে, যদিও গতবারের মতন যে ঝড়টা তুলেছিল আম আদমি পার্টি সেইটা ওঠেনি। ৬২-৮ গতবারের ফলাফল ছিল, এবারে ৪৫টা বিজেপির পক্ষে, ২৫টা আপের পক্ষে। এখনও পর্যন্ত ৪৬ এইমাত্র হয়ে গেল বিজেপির ৪৬ এবং ২৪টা আপের পক্ষে। এখনও পর্যন্ত এটাই কংগ্রেস গত দুবারের মতন এবারেও কিন্তু শূন্য। তাদের ভাড়ার অর্থাৎ রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গের এই যে জুটি, সেই জুটিকে এখনও পর্যন্ত কিন্তু দিল্লির মানুষ একটি আসনও উপহার দেননি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন ওমর আবদুল্লাহ। কি বলেছেন? লড়াই করো, লড়াই করো এবং প্রাণ ভরে লড়াই করো, একে অপরকে শেষ করে দাও। কার দিকে ইঙ্গিত করলেন? কোনো ব্যক্তি বিশেষ নয়, কিন্তু তারা কি ইন্ডিয়া জোট? ওমর আবদুল্লাহ প্রথম কিন্তু জানিয়েছিলেন যদি ইন্ডিয়া জোট শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্যই হয়ে থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জোটকে ভেঙে দেওয়া উচিত। জোট ভাঙেনি, কিন্তু জোটের নেতৃত্ব তাকে তখনই তিনি জানিয়েছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এখানে একা লড়েছে, আম আদমি পার্টির সঙ্গে তাদের কিন্তু জোট হয়নি। কেজরিওয়াল প্রথম থেকেই বলেছিলেন তারা একাই থাকবেন। কেজরিওয়ালের সঙ্গে অবশ্যই হাত মিলিয়েছে অন্যান্য যে সমস্ত দলগুলি রয়েছে ইন্ডিয়া জোটের, তারা। নিটফল দেখা গেল কংগ্রেসের ভাড়া শূন্য এবং কেজরির অর্থাৎ আম আদমি পার্টির হাতছাড়া হলো দিল্লি। আমরা এই মুহূর্তে চোখ রাখবো দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। সেখানে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক আম আদমি পার্টির। ইতিমধ্যেই জারি রাখে কেজরিওয়াল পিছিয়ে রয়েছেন আতিশি মর্ডেরাও। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, এই জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই তারা আজকে দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যেই তারা তাদের পদত্যাগপত্র জমা দিতে যাবেন উপরাজ্যপালের কাছে। সুচারু, না, বৈঠকটা পদত্যাগপত্র জমা দেওয়া নিয়ে নয় প্রবীর, এই মুহূর্তে স্ট্র্যাটেজি মেকিংয়ে করা নিয়ে বৈঠক। কারণ আপ একটা আশা করেছিল যে তারা আবার ক্ষমতায় আসবে, কিন্তু এই মুহূর্তের যে ট্রেন্ড এবং বিভিন্ন জায়গায় অষ্টম রাউন্ড নবম রাউন্ড গণনা হয়ে গিয়েছে, সেই ট্রেন্ডে কিন্তু বিজেপি অনেকখানি এগিয়ে গিয়েছে। ৪৬টা আসনে এগিয়ে গিয়েছে, যেখানে ম্যাজিক ফিগার ৩৬ সেটাকে পার করে চলে গিয়েছে। ৪৬টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে, ২৪টা আসনে আপ। কংগ্রেস খাতা খুলতে পারেনি, অন্যান্যরা কোনো পিকচারে নেই। এই মুহূর্তে এটা খুব পরিষ্কার যে প্রায় আড়াই দশক পর দিল্লি দখল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই মুহূর্তে আপ বিরোধী আসনে বসবে, ফলে তারা কিভাবে স্ট্র্যাটেজি মেকিং করবে, কিভাবে তারা ড্যামেজ কন্ট্রোল করবে। কারণ এই মুহূর্তে কর্মী সমর্থকদের মনোবল খানিকটা ভেঙে যাবে, খুব স্বাভাবিক। তাই অরবিন্দ কেজরিওয়াল নিজেই
এই বৈঠক তার বাড়িতে ডেকে নেন এবং যেখানে আপের একাধিক নেতা রয়েছেন তারা অনেকেই কিন্তু কাউন্টিং সেন্টার থেকে সরাসরি একেবারে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে এসে গিয়েছেন। মনীষ সিসোদিয়া রয়েছেন, আতিশি মার্লিনা রয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল নিজে রয়েছেন। এছাড়াও আপের ওই সংশ্লিষ্ট রাজ্য কমিটির বা স্টেট কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যেই পৌঁছেছেন কেজরিওয়ালের বাড়িতে। আপ সুপ্রিমো কী বক্তব্য রাখেন এবং তারা কীভাবে স্ট্র্যাটেজি মেকিং করে চলে, কারণ এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর তোমাকে বলতে হবে, বেশ কয়েকটা নির্বাচনী প্রতিশ্রুতি বোধহয় কাজ করে গেল। এক, সেটা হচ্ছে যে আম আদমি পার্টির বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করেছিল ভারতীয় জনতা পার্টি, যেখানে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বারবার বলেছিলেন যে তাকে ফাঁসানো হচ্ছে। বেরিয়েছে তিনি বলেছিলেন বিজেপি চক্রান্ত করে আম আদমি পার্টিকে ছোট করার চেষ্টা করছে, কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এই বিষয়টা তো ছিলই, অর্থাৎ এই দুর্নীতি ইস্যু তো ছিলই, কিন্তু তার সঙ্গে যেটা সেটা হচ্ছে অটো চালকদের জীবন এবং বিমা তার ঘোষণা, 500 টাকায় গ্যাস সিলিন্ডার দেবো তার ঘোষণা। শুধু এখানেই শেষ নয়, প্রায় 13,000 বাস, সেই বাস দেওয়া হবে দিল্লির বুকে, এমন ঘোষণাও কিন্তু করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে। ফলে একটা ঢালাও প্রতিশ্রুতি এবং 2.5 দশক পর দিল্লিকে, রাজধানীকে নিজেদের কাছে নেওয়ার জন্য যে মরিয়া চেষ্টা, বলা যেতে পারে 100% বিজেপি দিয়ে দিয়েছিল, সেই কাজটায় তারা সফল হয়ে গেল। এবং দেখো রেজাল্টের যে ট্রেন্ড, যে ধারা, একেবারে মহারাষ্ট্রের সঙ্গে মিল, ভয়ঙ্করভাবে বিজেপি অনেকগুলো আসনে এগিয়ে গেল। মানে বুথ ফেরত সমীক্ষাগুলো কেউ কেউ ওই বিজেপিকে 38, 39, 40 এইসবের মধ্যে একটা রেস্ট্রিক্ট করছিল, কিন্তু এখন যে সংখ্যা দাঁড়াচ্ছে, যদিও এখনও বেশ কয়েক রাউন্ড গণনা রয়েছে, এখন যে সংখ্যা দাঁড়াচ্ছে তাতে 46টা আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। কে পিছিয়ে নেই বলো? আম আদমি পার্টির হেভিওয়েট যারা, সৌরভ ভরদ্বাজ পিছিয়ে, একমাত্র মনীষ সিসোদিয়া 3000 সামথিং ভোটে এগিয়ে রয়েছেন। তাও কতক্ষণ এগিয়ে থাকতে পারবেন, কারণ এই রাউন্ড হচ্ছে তো পরের রাউন্ডে যখন কম্পাইল রিপোর্ট আসছে তখন পিছিয়ে যাচ্ছেন। ফলে এগিয়ে থাকা পিছিয়ে থাকার নিরিখ খুব দ্রুত পরিবর্তন ঘটছে। অরবিন্দ কেজরিওয়াল নিজে পিছিয়ে রয়েছেন, অতিশী মার্লিনা তিনি নিজে পিছিয়ে রয়েছেন, সৌরভ ভরদ্বাজ পিছিয়ে রয়েছেন, মনীষ সিসোদিয়া প্রায় 6ষ্ঠ রাউন্ড পর্যন্ত পিছিয়ে ছিলেন, 7ম রাউন্ডের শুরুতে খানিকটা ওভারল্যাপ করে তিনি 3000, 3500 ভোটে এগিয়ে রয়েছেন। এখনও অনেকটা রাউন্ড বাকি রয়েছে প্রবীর, কমপক্ষে 11, সর্বোচ্চ 21 রাউন্ড। ফলে এক একটা বিধানসভায় এখনো লং বাকি। তবে এটা ঠিক, প্রাথমিক ট্রেন্ড কিন্তু বলে দিচ্ছে যে বিজেপি ক্ষমতা দখল করতে চলেছে। তাই আপ নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি মেকিং করার জন্য এই বৈঠক করছে। অন্যদিকে প্রবীর, গেরুয়া শিবিরে কিন্তু তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি, আজকে দিল্লিতে সদর দপ্তরে উচ্ছ্বাস চলছে। প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যেই জানিয়েছেন আমি আসি তোমার কাছে সুচারু অবশ্যই। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে দিল্লির সর্বশেষ ফলাফল অর্থাৎ এখনো পর্যন্ত যা পাচ্ছে তাতে 45-25, কিছুক্ষণ আগে কিন্তু 46-তে এগিয়েছিল বিজেপি, এই মুহূর্তে একটি এই জায়গায় কমে গেল 45-এ। আবারও কিন্তু আম আদমি পার্টি যেখানে 24 হয়ে গিয়েছিল তারা কিন্তু আরও একটি আসনে এগিয়েছে। তবে কংগ্রেসের ভাড়ার এখনো পর্যন্ত শূন্যই। এই জায়গায় দাঁড়িয়ে সমাজকর্মী আন্না হাজারে তিনি কি বলছেন একবার শুনবো। मैं पहले से बताता हूं कि चुनाव लड़ते समय उम्मीदवार का आचार शुद्ध होना, विचार शुद्ध होना, जीवन निष्कलंक होना, जीवन में त्याग होना और अपमान करने की शक्ति होना, ये गुण अगर उम्मीदवार में है तो मतदारों को विश्वास आता है ये हमारे लिए कुछ करने वाला है। मैं बार बार बताते गया, लेकिन उनके दिमाग में नहीं आया। और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत इसमें बह गया है। শুনলেন আন্না হাজারে ঠিক কি বলেছেন বিশিষ্ট সমাজকর্মী। আমরা এই মুহূর্তে জানিয়ে রাখি আজকে সন্ধে 7:45 আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আজ সন্ধে 7:45 ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপির যে সদর দপ্তর রয়েছে দিল্লিতে, সেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন তিনি, অবশ্যই তার জন্য অপেক্ষা করে থাকতে হবে আর মাত্র কয়েকটা ঘন্টা। আমরা এই মুহূর্তে আবারও চলে যাব, আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। দিল্লিতে ডাবল ইঞ্জিনের সরকার। আজকে সকালবেলায় তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল যে খুব মজার ব্যাপার, 2014 সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রত্যেক কটা নির্বাচনে, লোকসভা নির্বাচনে দিল্লি সবকটা আসন তারা জিতেছে, কিন্তু দিল্লি বিধানসভার দখল তারা নিতে পারেনি। এর মধ্যে পরপর দুটি বিধানসভা নির্বাচনও কিন্তু হয়ে গিয়েছিল, 15 এবং 20। অবশেষে তৃতীয়বারে তারা সফল হলেন। 27 বছর পর ক্ষমতায় আসতে চলেছে দিল্লিতে ডাবল ইঞ্জিনের সরকার। সুচারু, একদম 2.5 দশক পর দিল্লিতে ডবল ইঞ্জিনের সরকার, এবং রাজধানী তাদের হাতে না থাকা বিজেপির কাছে একটা বড় আক্ষেপ ছিল। এবং মহারাষ্ট্রকে যেভাবে তারা একেবারে নিজেদের কবজায় নিল, এবার কিন্তু দিল্লিও তাই হলো। এবং আবারও বলছি, এই ফ্র্যাকশন অফ সেকেন্ডসে হয়তো আসন এগিয়ে থাকা পিছিয়ে থাকা এসব চলতে থাকবে, কিন্তু মোটামুটি এটা নিশ্চিত দিল্লি ভারতীয় জনতা পার্টির দখলে 2.5 দশক পর। 45টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 25টা আসনে এগিয়ে আপ। কিন্তু হলো যেটা, সেটা হচ্ছে যে এই ইন্ডিয়া জোট, সেই জোট হলো না। কংগ্রেস একা লড়তে গেল, মুখ তুবড়ে পড়ল। আজকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটা উজ্জীবিত ভাষণ যে নরেন্দ্র মোদী দেবেন, সেটা খুব পরিষ্কার। একেবারে সন্ধ্যে 7:45-এ দিল্লিতে যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে নরেন্দ্র মোদী নিজে আসবেন এবং সেখান থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। উজ্জীবিত করা ভাষণ থাকবে। এবং হয়তো মহারাষ্ট্র নিয়েছি, দিল্লি নিলাম, এবার হয়তো আরও কয়েকটা রাজ্যের নাম মোদির মুখে শোনা যাবে, যেগুলো তিনি নেওয়ার বা ক্ষমতা দখল করার অঙ্গীকারের কথা বলবেন। সামনের বছর বিভিন্ন স্টেটে, বিভিন্ন রাজ্যে নির্বাচন রয়েছে, ফলে খুব ইঙ্গিতপূর্ণ ভাষণ নরেন্দ্র মোদী দেবেন। আবার এটাও ঠিক, বিজেপির তাহলে মুখ কে হচ্ছেন, মুখ্যমন্ত্রী মুখ কে হচ্ছেন। যেমন একেবারে মহারাষ্ট্রের বেলায় আমরা দেখেছিলাম দেবেন্দ্র ফডনবিসকে কেন্দ্রীয় নেতৃত্ব পছন্দ করেছিল। এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব কাকে বেছে নয় এবং কার কারিশমা এখানে বেশি কাজ করলো, রমেশ বিধুরির নাম বেশি শোনা যাচ্ছে। কিন্তু এছাড়াও আরও অনেকেই দাবিদার নিশ্চয়ই থাকবেন, কারণ এই ধরনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপির 4-5 জন দাবিদার থেকে একজনকে বেছে নেয়, ফলে এক্ষেত্রে আরও অনেকে দাবিদার থাকবেন। কিন্তু আজকে 7:45-এ নরেন্দ্র মোদীর এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। লোকসভা পরবর্তী নির্বাচনী পর্যায়ে তুমি যদি দেখো, বিভিন্ন রাজ্যের নির্বাচনী পর্যায়ে দেখো, তাহলে মহারাষ্ট্রের পর দিল্লি, এই দুটো রাজ্যে কিন্তু একেবারে দাপট দেখালো ভারতীয় জনতা পার্টি। ফলে নিঃসন্দেহে এটা একটা বড় দাপট বলতে পারো। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, কংগ্রেস কেন খাতা খুলতে পারলো না? এবং সে কারণে কিন্তু ইতিমধ্যেই ওমর আবদুল্লাহ, তুমি যে পোস্টের কথা বললে বা দেখালে, তিনি ইতিমধ্যেই ইন্ডিয়া জোটকে আমি সুচারু, ওমর আবদুল্লাহ সেই পোস্ট প্রসঙ্গে অবশ্যই আসবো। তার কারণ এই জায়গায় দাঁড়িয়ে ওমর আবদুল্লাহ যে পোস্ট, সেটা শুধুমাত্র যে অরবিন্দ কেজরিওয়াল, শুধু যে মাত্র রাহুল গান্ধী তা কিন্তু নয়, বরং গোটা ইন্ডিয়া জোটকে তিনি কটাক্ষ করেছেন। সময় রাখবে। তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি তোমাকে। ঠিক যেদিনকে ছিল দিল্লি বিধানসভার ভোট গ্রহণ পর্ব, সেই 5 তারিখে কুম্ভে স্নান করেন, মহাকুম্ভে স্নান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি দেখেছে গোটা দেশ। সেটাও কি কোথাও দাঁড়িয়ে একেবারে শেষ মুহূর্তে দিল্লিবাসীর কাছে, ভোটারদের কাছে একটা এফেক্ট পড়ল? হ্যাঁ, একদম তাই। মানে একদম পুরো ফুল প্রুফ গেম প্ল্যান নিয়ে নেমেছিল বিজেপি। এবং একদম আমি খুব ভীষণভাবে মিল পাচ্ছি, রাজনৈতিক বিশ্লেষকরা আরও ভালো বলতে পারবেন। মহারাষ্ট্র যেভাবে দখল করলো বিজেপি, এক্ষেত্রেও তাই। দেখো, প্রতিশ্রুতির বন্যা এলো। 500 টাকায় গ্যাস, অটো চালকদের জন্য দুর্ঘটনার জন্য বিমা। তুমি কোরলবাগ বা তুমি চলে যাও চাণক্যপুরী বা হ্যালি রোড, এই সমস্ত জায়গায় কিন্তু দিল্লিতে অটোটা হচ্ছে খুব ব্যবহারকারী। যেমন আমাদের প্রত্যন্ত গ্রামগুলোতে টোটোর একটা ব্যবহার আমরা দেখি, ঠিক দিল্লির ক্ষেত্রে অটো হচ্ছে একটা লোকালি খুব পপুলার যান। সেইটাকে কিন্তু তার যা চালকরা রয়েছেন, অটো চালকরা রয়েছেন, তাদেরকে একটা জীবন বীমা করে দেওয়ার ব্যবস্থা, এটা নিঃসন্দেহে একটা নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে বড় প্রতিশ্রুতি। মেয়েদের হাতে একটা অর্থ সমাগমের বিষয়, 2100 টাকা করে। তাছাড়াও একাধিক প্রকল্পের ঘোষণা, ফলে একেবারে ঢেলে ঘোষণা। এবং এবারের যে বাজেট দেখা গেছে, তাতেও দিল্লি নিয়ে কিন্তু বেশ কিছু প্ল্যান দেখা গেছে। ফলে এফেক্ট অনেক আগে থেকেই ছিল। এবং সব কিছু গেম প্ল্যানকে সেট করেই হঠাৎ করে একদম প্রয়াগরাজে তিনি ওই দিনই গেলেন, দিল্লি ভোটের দিনেই গেলেন, সকালবেলা পোস্ট করে গেলেন যে আগে ভোট দিন, পরে জলপান।
তার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই প্রয়াগ সঙ্গমে একেবারে কোমর সমান জলে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডুব দিলেন এবং সেখানেই বোধহয় তার গেম প্ল্যানটা সেট হয়ে গিয়েছিল যে যা হওয়ার দিল্লিতে তারা করে ফেলেছেন এবং সেটা ফলাফলেই বোঝা যাবে। ফলে এক্ষেত্রে দেখা গেল দুর্নীতি ইস্যু তো আছেই, কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি, ঢালাও প্রতিশ্রুতি সমাজের বিভিন্ন স্তরের মানুষের জানুন। কারণ দিল্লিতে একদিকে যেমন পশ এরিয়া রয়েছে, আবার বস্তি এরিয়াও রয়েছে, আবার মধ্যবিত্তদের থাকার একটা জোন রয়েছে। আমি অবশ্যই তোমাকে সুচারু এই পুরো বিষয়টা নিয়ে বলবার সুযোগ তৈরি করে দেবো, তবে তার আগে দর্শক বন্ধুদের একবার জানিয়ে রাখে এই নির্বাচনের আগে ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির, আমরা সেটা একবার দেখে নেব। মহিলাদের মাসিক ভাতা বিজেপি বলেছিল 2500, কংগ্রেস বলেছিল 2500, আপ বলেছিল 2100। দিল্লিবাসী, দিল্লি ভোটাররা বিজেপিতেই ভরসা করেছেন, অর্থাৎ মহিলাদের 2500 টাকা করে ভাতা মাসিক ভাতা দেবে বিজেপি। সেটা দেয় কিনা সেটা এখন দেখার, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাদের। মহিলাদের মাসিক ভাতা 2500 টাকা প্রতি মাসে প্রতিশ্রুতি ছিল বিজেপির, প্রতিশ্রুতি ছিল কংগ্রেসের, প্রতিশ্রুতি ছিল আম আদমি পার্টিরও। অবশ্যই দিল্লিতে আম আদমি পার্টির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ভাতা একটা দিয়ে থাকে, তারা সেই ভাতা বাড়াবে 2100 টাকা। কংগ্রেসও তাই দেখা দেখি দিয়েছিল, বিজেপিও দিয়েছিল 2500 টাকা। শেষ পর্যন্ত পদ্ম শিবিরেই ভরসা রাখলেন দিল্লির ভোটাররা, বলা ভালো মহিলা ভোটাররা। নয় কি এখানে কিন্তু তুলনা আসবেই সুচারু আমাদের এখানে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে। সুচারু, আমি সকালবেলাই বলেছি যে বাংলার বিভিন্ন প্রকল্পের মতনই ঘোষণা করা হয়েছিল নির্বাচনী প্রতিশ্রুতিতে, এই যে মহিলাদের হাতে 2500 টাকা করে। এছাড়াও আরও রয়েছে প্রবীর, যেমন বিয়ের সময় যারা পিছিয়ে পড়া শ্রেণী সেই সমস্ত ঘরের মহিলাদের বিয়ের জন্য কিছু আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি, অটো চালকদের জন্য বিমা করে দেওয়া, 13,000 বাসের ব্যবস্থা করা, যাতে দিল্লিতে একটা যানজটের বদনাম রয়েছে সেটাকে কিভাবে কাটানো যায়, দূষণমুক্ত স্বচ্ছ যোজনা, কারণ দিল্লিতে দূষণের মাত্রা একেবারে হাই লেভেলে, ফলে সেই দূষণমুক্ত স্বচ্ছ যোজনার প্রতিশ্রুতি, ফলে একাধিক প্রতিশ্রুতি খুব একেবারে সুন্দরভাবে বিস্তার করার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি। সেটাই কিন্তু মানুষ নিয়েছে এবং সেটা নেওয়ার ফলেই ভারতীয় জনতা পার্টি এই ডিভিডেন্ড বা এই সাফল্য পেল। এবং আজকে 8:45 সময় দিল্লিতে সদর দপ্তরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী বার্তা দেন, কতটা উজ্জীবিত ভাষণ দেন। দেখো, খানিকটা আগে আন্না হাজারের কথা তুমি শোনাচ্ছিলে, আমি শুনছিলাম যে তিনি খানিকটা অবসন্ন এবং তিনি বারবার বলার চেষ্টা করলেন আম আদমি পার্টির এমন অবস্থা হতো না যদি তারা নিষ্কলঙ্ক থাকতো, অর্থাৎ কোনো না কোনো প্রার্থীর গায়ে কলঙ্ক লেগে যাওয়া এটা খুব একটা ভালোভাবে মানুষ নেয় না। ফলে কারোর গায়ে দুর্নীতির দাগ লেগেছে, সেটা কখনো অরবিন্দ কেজরিওয়াল, কখনো মনীষ সিসোদিয়া, এটা খুব একটা বড় ফ্যাক্টর। আবার অনেক আছেন যারা টিকিটই পাননি এবার আপের, এরকম একটা ফ্যাক্টর হয়েছে। ফলে সব মিলিয়ে নিজেদের সাংগঠনিক দুর্বলতা, নিজেদের সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্ব, সেই সঙ্গে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের জেলে চলে যাওয়া, এই সমস্ত কিছুই কিন্তু একটা বড় ফ্যাক্টর হলো দিল্লির ইলেকশনে আপের হাতছাড়া হওয়া দিল্লি, এবং 2.5 দশক পর বিজেপি দখল করলো দিল্লির মসনদ। একদমই। এবং সুচারু, তুমি যেমনটা বললে যে এই মহিলাদের 2500 টাকা ভাতা, হিসেলে চাবিকাঠি থাকে মহিলাদের হাতেই। 500 টাকা করে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 500 টাকা, এবং সঙ্গে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার 2টি ফ্রি দোল এবং দীপাবলিতে, অর্থাৎ বছরের 2টো গ্যাস সিলিন্ডার ফ্রি। এগুলোও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, দেখার তারা পালন করে কিনা। তবে এই সমস্ত কিন্তু মাথায় রেখেই হয়েছে এবারের দিল্লির ভোট, যা সমাপ্ত হয়েছে 5 তারিখ বুধবার, এবং আজকে যার ভোট গণনা। অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা আমরা করবো সুচারু।